আজকের নাটক ভুল। রচনা শ্যামল দত্ত, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান ভুল। কুদ্দুস মিয়া। জি জি স্যার। তোমার বুদ্ধিশুদ্ধি আর কবে হবে বলো তো কুদ্দুস মিয়া? কেন স্যার, ফাইলের কোনো নোট কি ভুল লিখছি? না, অফিসের কোনো কাজে যে তোমার কখনো ভুল হয় না সেটা শুধু আমি কেন, এই অফিসের সবাই জানে। কাজেই ফাইলের কোনো নোট তুমি ভুল লেখনি। আমি ফাইলের নোটের কথা বলিনি। অফিসের এই ফাইলে স্টাফদের ওভারটাইম বিল ছাড়া আর কিছুই নাই স্যার। আপনি সই কইরা দিলে ফাইলটা অ্যাকাউন্টসে পাঠাবো, তবেই অফিসের স্টাফরা ওদের ওভারটাইমের বিলের টাকা পাবে। কুদ্দুস মিয়া, আমি এই ফাইল নিয়েই তোমার সাথে কথা বলছি। যারা সারা মাসে একদিনও অফিসে ওভারটাইম ডিউটি করে না, অথচ তারা পুরো মাসের জন্য ওভারটাইমের বিল করে, কিন্তু তুমি। স্যার, এই মাসে আমি 5 দিন ওভারটাইম ডিউটি করছি, তাই বিলও করছি মাত্র 5 দিনের। অন্যায় কিছু করি নাই তো স্যার। না, ন্যায় অন্যায় বোঝার পরও আমি কিন্তু সবার বিলেই সই করি। আমি সবই বুঝি, তারপরও এই সামান্য ব্যাপারে কখনো কাউকে প্রশ্ন করি না। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আমি তোমার বিলেও সই করব। এজন্য তোমাকে ভাবতে হবে না। তাই বলছি, যাও, তোমার বিলটা এবার বদলে আনো। বদলে আনবো মানে? কি বদলাবো স্যার? আমি মাত্র 5 দিন ওভারটাইম ডিউটি করছি, তাই 5 দিনের বিল করছি। এর মধ্যে বদলানোর মতো তো কিছু নাই স্যার। আমি বুঝতে পারতেছি না কি ভুল করলাম। ভুল করেছো বলেই তো তোমাকে তোমার ওভারটাইম বিলটা বদলে আনার কথা বলছি। তার মানে 5 দিনের জায়গায় তুমি 10 দিনের ওভারটাইম বিল করবে। এইবার বিষয়টা বুঝতে পেরেছো? জি না স্যার, আমি যে কাজ করি নাই তার জন্য বিল করতে পারবো না। যাই না বুঝা আমি এত বড় অন্যায় করতে পারবো না স্যার। কুদ্দুস মিয়া, এটা তেমন কোনো বড় অন্যায় না, অতি সামান্য। স্যার, অন্যায় তো অন্যায়, সে ছোট হোক আর বড় হোক, সবই অন্যায়। ভুল করছো কুদ্দুস মিয়া, বিরাট ভুল করছো। বিরাট ভুল করছি? স্যার, দোয়া করবেন স্যার, এইরকম ভুল যেন আমি রোজ করবার পারি। বেশ, তাহলে আমি তোমার 5 দিনের ওভারটাইমের বিলেই সই করে দিলাম। তবে একদিন তুমি আমার এই কথার মানেটা ঠিকই বুঝতে পারবে। স্যার, আম্মা, আমি কিন্তু ঠিকই বুঝতে পারি আব্বা আমার পড়াশোনার জন্য কত কষ্ট করে। বাবা মায়ের সব কষ্ট তো ছেলে মেয়েদের জন্যই। ছেলে মেয়েদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য সব বাপ মাকেই কষ্ট করতে হয় রে মা। সারাদিন অফিসে ডিউটি করার পরও আব্বাকে মাঝে মাঝে আমার জন্য ওভারটাইম ডিউটি করতে হয়। তারপরেও তোর জন্য আমরা আলাদা করে কোনো মাস্টারের ব্যবস্থাই করতে পারি নাই, এমনকি ভালো কোনো কোচিংয়েও তোরে পাঠাইতে পারি নাই। আম্মা, আমি আগেও বলেছি, এখনও বলি, আমার পড়াশোনার জন্য তোমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। স্যার, মফিজুল ইসলাম নামে এক সাহেব আপনার লোকে দেখা করতে চায়। মফিজুল ইসলাম? কি দরকার? তার কি দরকার সেটা তো আমি জানি না। আমার বললেন তোমাদের বড় সাহেবের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কুদ্দুস সাহেব, তার সাথে জরুরি কাজ আছে। তবে আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? আমার মনে হয় এই ভদ্রলোক এইবার আমাদের অফিসের মালামাল সাপ্লাইয়ের কাজ পাইছে। কিন্তু আজিজ, সেইটা তুমি কি করে বুঝলা? ভদ্রলোক বললেন আমাদের অফিসের পুরানা মডেলের জিনিসপত্র ওটা নাকি আর অফিসে লাগবো না, উনি সব পাল্টাই দিবেন। তাই মনে হইল আর কি। তাই তোমার মনে হইল? জি। থাক, মনে হওয়ার দরকার নাই। ভদ্র লোকরে তুমি আসতে বলো। জি। যাও। জি জি।
স্যার যে বলেছিলেন আমাদের অফিসের নতুন ঠিকাদারির জন্য অনেক উপর মহল থেকে সুপারিশ আসছে, উনি কি তবে সেই ঠিকাদার? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমারে চিনতে পারলেন না চাচা? আমি মফিজুল ইসলাম। আপনি আমারে মফিজ বলেই ডাকতেন। মফিজ? জি, এক সময় আপনাদের এই অফিসে আমিও চাকরি করতাম। আমাদের অফিসের সেই মফিজ মিয়া? জি চাচা, প্রায় 10-12 বছর আগে এই অফিসে আমিও চাকরি করতাম। ও এইবার সব মনে পড়ছে। এই অফিসে আমার চাকরি জীবনের পুরানা সেই দিনগুলোর কথা আমি এখনো ভুলি নাই চাচা। দেখো মফিজ, সেই দিন যা ঘটেছিল সেজন্য আমি না চাচা, আপনার কোনো দোষ ছিল না। সেদিন যা ঘটেছিল তার জন্য আপনি কোনোভাবেই দায়ী ছিলেন না। কিন্তু মফিজ, সেই দিনের সেই ঘটনার কথা মনে হইলে আমার কেন জানি এখনো নিজেরে বড় অপরাধী মনে হয়। কি যে কন, বললাম তো চাচা, সেদিনের ঘটনার জন্য আপনি কোনোভাবেই দায়ী ছিলেন না। হ্যাঁ মফিজ, সেদিনের সব ঘটনা আমার আজও স্পষ্ট মনে আছে। আমাদের অফিসে তখনও কম্পিউটার যন্ত্র আসে নাই। সন্ধ্যার পরেও সেদিন আমি টাইপরাইটারে অফিসের জরুরি কিছু চিঠি টাইপ করতেছিলাম। এই সময় তুমি আসলা আমার রুমে। কি ব্যাপার মফিজ, তোমারও আজ ওভারটাইম ডিউটি আছে নাকি? না চাচা, অফিসে আসি যাই, বেতন পাই, আর যদি কাজ করি তবেই কিছু উপরি পাই। তার মানে? মানে খুবই সোজা, অফিসে আমরা সামান্য যে বেতন পাই তা দিয়ে কি আমাদের চলে? খুবই মুশকিল। এই জন্যেই উপরি আয়ের রোজগার দরকার হয়, আর সেই জন্যেই মাঝে মধ্যে ওভারটাইমের ডিউটি করি। বেশ তো, তোমার ওভারটাইমের ডিউটি যখন চলতেছে তখন এইখানে বসে থাকা আমার সাথে গল্প না কইরা তুমি তোমার কামে যাও, আর আমিও আমার কাজ করি। অফিসের জরুরি কিছু চিঠি আছে আমার হাতে। চাচা, এই যে আপনি সারাদিন ধরে অফিসে এত কাজ করেন, তাতে লাভ কি? হ্যাঁ, লাভ কি মাইনে? কাজের জন্য অফিস আমারে মাসে মাসে বেতন দেয়। আচ্ছা চাচা, অফিসের সামান্য বেতন আর ওভারটাইমের কয়টা টাকায় কি সত্যি আপনার সংসার চলে? না চললেও তো কোনো উপায় নাই। কথায় আছে, আই বুঝা ব্যয় করবো। চাচা, কয়দিন ধরে আমি একটা কথা ভাবতেছিলাম। কি কথা? না মানে বিষয়টা খুব গোপনীয়। হ্যাঁ? হ, অবশ্য আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আর কোনো চিন্তা নাই। কি কো? কিন্তু বিষয়টা কি? অফিসের ক্যাশ বাক্স বড় স্যারের রুমে থাকে। আপনি বড় স্যারের অ্যাসিস্ট্যান্ট। তাতে কি? তাতে কি মানে? স্যারের রুমের চাবি তো আপনার কাছেই থাকে, কাজেই ক্যাশ বাক্স ভাঙা কোনো ব্যাপারই না। অফিসের ক্যাশ বাক্স ভাঙবো? তারপরে কি হবে ভাইবা দেখছো? কি আর হবে? কিছুই হবে না। আমরা নিজেদের হাত মুখ বাইন্ধা নিজেরাই কমু দুর্বৃত্তের অস্ত্রমুখী ছিলাম, আমাদের করার কিছুই আসিল না। দেখো, এইসব চিন্তা ছাড়ো। এইভাবে অফিসের কোনো জিনিস সরানোর কি মাইনে বোঝো? কথাই আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। মাল খালাস করতে পারলেই 50-50, মানে আমার 50 আপনার 50। 50-50? আমার 50 আপনার 50? এই, আমি এইসবের মধ্যে নাই। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশে খবর দেব। সেদিন পুলিশের খবর দিয়া আপনি ভালোই করছিলেন চাচা, আমার চাকরিটা গেল। কিন্তু চাকরি গেলে কি হবে, আমি এখন এই অফিসের নাম্বার 1 কন্ট্রাক্টর হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। এখন থেকে আমি এই অফিসের যাবতীয় মালামাল সরবরাহ করব। এবারে চালানে সই করেন। কিসের চালান? এ কি, অফিসের ফার্নিচার সাপ্লাই? ফার্নিচার কোথায়? ফার্নিচার সময় মতো পেয়ে যাবেন। না না মফিজ, মালামাল ছাড়া আমি চালানে সই করতে পারি না। চাচা, চালানে সই করার জন্য ব্যবস্থা আছে। এই এই নেন। হ্যাঁ? এ কি, টাকা? না না,
আমি টাকার বিনিময়ে এই চালানে সই করবো না। বুঝতে পারছি আপনার অভাব আছে, কিন্তু স্বভাবটা আগের মতোই, যা এখনো বদলাই নাই। জুলেখা, তোর হাতে রোজ চা খাইতে খাইতে এটা এখন একরকম স্বভাব হয়ে গেছে। দে এক কাপ চা দে। এই নসা খাইয়া এখন জলদি বিদায় হ মজনু ভাই। ম্যাডাম যদি জানতে পারেন তুমি রোজ রোজ রান্নাঘরে আইসা চা খাও, তাহলে আমার খবর আছে। রোজ রোজ আমার না আইসা কি উপায় আছে? অফিসে স্যারের গাড়ি চালাই, কিন্তু অফিসের পরও রোজ ম্যাডামের ডিউটি করতে হয়। আচ্ছা মজনু ভাই, তুমি যে রোজ অফিসের গাড়ি নিয়ে ম্যাডামের ডিউটি করো, এর জন্য অফিসের কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয় না মানে? অনেক ক্ষতি হয়, কিন্তু বড় সাহেবের ব্যাপার, সেজন্য কেউ মাথা কামায় না, কেউ কিছু বলার সাহসও পায় না। থাক, আমাগো এই সব বিষয় নিয়ে মাথা গামানোর দরকার নাই। আমি বাড়ির কাজের মানুষ, আর তুমি হইলা গাড়ির ড্রাইভার। বড় মানুষের ব্যাপার স্যাপার নিয়ে এর মধ্যে আমাগো মাথা গামানোর দরকার নাই। ঠিকই কইছো জুলেখা, আমরা হুকুমের গোলাম। সাহেব হুকুম দিলে সাহেবরে গাড়িতে নিয়ে ছুটি, আবার ম্যাডাম অর্ডার দিলে ম্যাডামরে নিয়ে ছুটতে হয়। মজনু, গাড়ি বের করো। যাও মজনু ভাই, ওই যে ম্যাডাম এখন বাইর হইবেন, নিচে গিয়া তোমারে না দেখলে রাগারাগি করবেন। আমি যাই। স্যারের ডিউটিতে ভুল করলে মাপ আছে, কিন্তু ম্যাডামের ডিউটিতে ভুল করলে কোনো মাপ নাই। যাই। কুদ্দুস মিয়া, স্যার, মফিজুল সাহেবের ফার্নিচার সাপ্লাইয়ের চালানে সই না করে তুমি আবারও একটা বিরাট ভুল করে ফেলেছ। মালামাল ছাড়া চালানে সই না দিয়া ভুল করে ফালাইছি স্যার। নয়তো কি? মফিজ সাহেব কত বড় কন্ট্রাক্টর তুমি জানো? জানি স্যার। ও হ্যাঁ, মফিজুল সাহেব নিজেই বলেছেন তুমি ওনার পূর্ব পরিচিত। আমি এই অফিসে নতুন এসেছি, কিন্তু তুমি তো ওনাকে অনেক আগে থেকেই চিনতে। জি স্যার, আমিও একসময় এই অফিসে চাকরি করতাম। কুদ্দুস সাহেবকে আমি সম্মান করতাম, চাচা বলে ডাকতাম। ও রিয়েলি? দেখো কুদ্দুস মিয়া, দেখো, মফিজুল সাহেব একসময় এই অফিসে চাকরি করতেন, তাই আজও উনি তোমাকে কত সম্মান করেন। নিজের চেষ্টায় উনি আজ দেশের একজন ক্লাস 1 কন্ট্রাক্টর। জানি জানি স্যার, এইটাও জানি। হ্যাঁ জানো, কিন্তু এটা নিশ্চয়ই জানো না যে উনি কার রেফারেন্সে আমাদের অফিসে ফার্নিচার সহ যাবতীয় ইকুইপমেন্ট সাপ্লাইয়ের কাজ পেয়েছেন। উনি যার রেফারেন্সে এসেছেন তার নাম জানলে তুমি চালানে সই না করে পারতে না। স্যার, হ্যালো, হ্যাঁ, হেড অফিস থেকে ফোন এসেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 ইয়েস স্যার, ইয়েস স্যার, জি জি স্যার, জি আমি এক্ষুনি আসছি স্যার। কি হয়েছে স্যার? জরুরি কিছু? হেড অফিসে জরুরি মিটিং, আমাকে এক্ষুনি যেতে হবে। কুদ্দুস মিয়া, ড্রাইভার মজনুকে জলদি গাড়ি বের করতে বলো। স্যার, মজনু ড্রাইভার তো অফিসে নাই। অফিসে নেই মানে? কোথায় গেল? না না না, অফিসে এইসব ইনডিসিপ্লিন কিছুতে আমি বরদাস্ত করব না। কুদ্দুস মিয়া, তুমি আজই মজনুর নামে নোট দাও, আমি ওর বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেব। স্যার, মজনু গাড়ি নিয়ে আপনার বাসায় গেছে। আমার বাসায় গেছে মানে? আমি অফিসে আর ও গাড়ি নিয়ে বাসায় গেল কেন? বাসায় নাকি ম্যাডামের ডিউটি আছে। ও আচ্ছা, কিন্তু এদিকে আমার যে সর্বনাশ, গাড়ি ছাড়া আমি তো সময় মতো মিটিংয়ে পৌঁছতে পারবো না। ভাবছেন কেন স্যার, আমার সাথে গাড়ি আছে। আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, আমার গাড়ি আপনাকে পৌঁছে দেবে। ওহ গ্রেট, মফিজুল সাহেব, আপনি আমাকে বাঁচালেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ইটস মাই প্লেজার। ভাবি, ধন্যবাদ দেবার কিছু নেই। আজ আমি আপনাকে গাড়িতে ড্রপ করেছি, কাল আপনি আমায় ড্রপ করবেন, ব্যাস হয়ে গেল। তাছাড়া গাড়িটা আমাদের নিজেদের না, আমার সাহেবের অফিসের গাড়ি। মাঝে মধ্যে আমিও গাড়িটা ব্যবহার করি। আজ গাড়ির জন্য মিটিং ধরতে না পারলে আমার হয়ে গিয়েছিল আর কি।
সময় মতো মফিজুল সাহেবের গাড়ি না পেলে যে কি হতো। ভাবি এখন রাখছি, পরে কথা বলবো। আচ্ছা, গাড়ির ব্যাপারে কি যেন বললে তুমি? মানে গাড়ি না পেয়ে তোমার নাকি কি একটা হয়ে গিয়েছিল? আমার অফিসের গাড়ি নিয়ে তুমি বাইরে যাবে, সে কথা আমাকে আগে বলনি কেন? এদিকে গাড়ির জন্য অফিসের মিটিংয়ে সময় মতো পৌঁছতে না পারলে সত্যি হয়ে গেছিল আর কি। তোমার অফিসের ওই ওল্ড মডেলের গাড়ি নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? কেন, গাড়ির কি হয়েছে? কি হয়নি বলো? ঠিক মতো গাড়ির এসিটাও চলে না। তুমি বলেছিলে এবার অফিসের বড় কন্ট্রাক্টটা সাইন হলে তুমি আমাদের জন্য নিজেই একটা গাড়ি কিনবে। তার কি হলো? গাড়ির অর্ধেক টাকা তোমার ছেলের দামি কোচিং ক্লাস আর প্রাইভেট টিউটরদের পিছনেই তো শেষ হয়ে যায়। আচ্ছা, এত টাকা খরচের পরও বছর বছর তোমার ছেলের রেজাল্ট কেন যে ভালো হয় না বলতে পারো? শুধু কোচিংয়ে টাকা ঢেলে আর প্রাইভেট টিউটর রাখলেই ভালো রেজাল্ট করা যায় না। হ্যাঁ, ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা করতে হয়, কিন্তু তোমার শিউলি, হ্যাঁ বাবা। মারে, বুক ভরা দোয়া ছাড়া আমি যে তোকে আর কিছুই দিতে পারি নাই। তোকে দেবার মতো সাধ্য এই গরিব বাপের নাই। আব্বা, তোমার এই দোয়ার মূল্য আমার কাছে অনেক। শুধু আব্বার দোয়ারই মূল্য আছে, আম্মার দোয়ার বুঝি কোনো মূল্য নাই? কি যে বলো আম্মা, আমার কাছে আব্বা আর তুমি দুইজনই সমান। তোমাদের দুইজনের দোয়াই আমার কাছে সমান মূল্যবান। মারে, খাইতে বৈশা তুই তো কিছুই খাইলি না রে। খাচ্ছি তো বাবা। কই খাচ্ছিস? আমি যে কষ্ট করে তোর জন্য ইলিশ মাছ রান্না করলাম, সেই মাছটা এখনো মুখেই দিলি না। বাহ, চমৎকার হয়েছে আম্মা। তোমার হাতে সব কুদ্দুস সাহেবকে একবার আসতে বলো তো। ঘ্রাণটা ভারী সুন্দর। স্যার, আমারে ডাকছিলেন স্যার? ও হ্যাঁ, কুদ্দুস মিয়া, অনেকদিন পর আজ হঠাৎ অফিসে চমৎকার একটা ঘ্রাণ নাকে এলো। এই ঘ্রাণটা আমার খুব পরিচিত, অনেক দিনের চেনা। আচ্ছা কুদ্দুস মিয়া, তুমি কি সেই ঘ্রাণটা পেয়েছো? কিসের গ্রান স্যার? কই, আমি তো তেমন গ্যারান গন্ধ কিছুই পাই নাই। আপনি তবে হঠাৎ কিসের গ্যারান পাইলেন? সর্ষে ইলিশের ঘ্রাণ। সেই কবে ছেলেবেলায় মায়ের হাতে রান্না করা সর্ষে ইলিশ খেয়েছি, গন্ধটা ঠিক সেই রকম। জানো কুদ্দুস মিয়া, ছেলেবেলার দিনগুলো হারিয়ে গেছে ঠিকই, কিন্তু সেই সব দিনের কোনো স্মৃতি হারায়নি। স্যার, তুমি হাসছো কেন কুদ্দুস মিয়া? না 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 না, সর্ষে ইলিশ আমি বড় হয়ে কখনো যে খাইনি তা নয়। দামি রেস্টুরেন্টে অনেকবার খেয়েছি, কিন্তু মায়ের হাতের সেই সর্ষে ইলিশের গন্ধটা এখনো নাকে লেগে আছে। স্যার, বাইরের রান্না করা আর ঘরের রান্না করা জিনিসের মধ্যে তফাৎ আছে, এক হয় না স্যার। ঘরের রান্নার মধ্যে ঘরের মানুষের হাতের ছোঁয়া থাকে, আদর থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো কুদ্দুস মিয়া। রেস্টুরেন্টের রান্না করা খাবার কখনো ঘরের রান্না করা খাবারের মতো হয় না, কিন্তু আমাদের অফিসে হঠাৎ সেই সর্ষে ইলিশের গন্ধ এলো কোত্থেকে জানো কুদ্দুস মিয়া? স্যার, আমি আজ আমার বাসা থেকে রান্না করা সর্ষে ইলিশ আনছিলাম স্যার। এইমাত্র খাওন শেষ করলাম। ও তাই বলো। জানো কুদ্দুস মিয়া, স্যার, সর্ষে ইলিশের গন্ধটা আমার খুব প্রিয়। এই গন্ধটা নাকে এলেই ছেলেবেলার ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। কিছুতেই সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, বাসায় ভাবি সাবরে বলবেন, উনি নিশ্চয়ই আপনার জন্য নিজের হাতে সর্ষে ইলিশ রান্না করবেন। সর্ষে ইলিশ রান্না করবেন? ওর কি রান্না করার মতো সময় হবে?
ম্যাডাম, কি রে জুলেখা, কিছু বলবি? ম্যাডাম আপনি কি খুব ব্যস্ত? আমি কখন ব্যস্ত থাকি না বলতো? আমি সবসময়ই ব্যস্ত। সকালে লেডিস ক্লাবের মিটিং করেছি, দুপুরে ক্লাবের মেম্বারদের সাথে লাঞ্চ করলাম, এদিকে রাতে আমার এক বান্ধবীর অ্যানিভার্সারিতে অ্যাটেন্ড করতে হবে। না, মাইনে কইছিলাম কি রাইতে কি রান্না হইব? কি রান্না হবে সেটা আমি কি জানি? বললাম তো, আমি রাতে বাইরে ডিনার সেরে ফিরবো। বাসায় তোর সাহেব আর বাবু থাকবে, ওদের জন্য রান্না করবি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি রান্নাঘরে যাই। ঠিক আছে। এই জুলেখা, জি ম্যাডাম। আমার জন্য 1 কাপ কফি করে দে। জি ম্যাডাম। হ্যালো, হ্যাঁ সুমনা, তোর অ্যানিভার্সারির কথা আমি ভুলিনি। সারাদিন অবশ্য নানা ব্যস্ততার মধ্যে ছিলাম। না না, আমি ঠিক সময়ে চলে আসবো রে। রাখছি এখন। ম্যাডাম আপনার কফি। রেখে যা। ম্যাডাম নিচে সাহেবের গাড়ি আসছে। ঠিক আছে, তুই তোর কাজে যা। আমাকে এখন সুমনার অ্যানিভার্সারির জন্য রেডি হতে হবে। আচ্ছা ম্যাডাম। কোন শাড়িটা পরবো আজ? এটা নাকি ওই মেরুন কালারেরটা? জুলেখা, জলদি 1 কাপ চা দে। মজনু ভাই, আজ কিন্তু ম্যাডাম বাসায় আছেন, সাহেবও একটু আগে বাসায় ফিরছে। এখন আমার হাতে অনেক কাজ। থাকুক কাজ, আমার 1 কাপ চা খাওয়াইতে তোর বাসার কাজ ভাইসা যাবে না। তাছাড়া ম্যাডাম বাসায় থাকলেও তার বাহির হইতে এখন অনেক দেরি আছে। তুমি দেখি ম্যাডামের ডিউটি করতে করতে ম্যাডামের ব্যাপার স্যাপার সব একেবারে বুঝা ফেলাইছ। শোন জুলেখা, বাড়ির ড্রাইভার আর কাজের মানুষ, তাদের কাজটা হয়তো বাড়ির সবার চেয়ে খুবই ছোট, কিন্তু তারাই বাড়ির আসল মানুষ। আসল মানুষ মানে? হ, আসল মানুষ। তারাই তো বাড়ির মানুষের সাথে সারাক্ষণ থাকে, তাই বাড়ির মানুষ কে কেমন, তাদের হালচাল কেমন, সবই বোঝে তারা। তোমার এই কথাটা ঠিকই মজনু ভাই। আমি এই বাসায় মাত্র 3 মাস কাজ করতে আসছি, অথচ এই 3 মাসের মধ্যে আমি বুঝতে পারছি এই বাড়ির মানুষগুলার হাব ভাব চাল চলন বুঝা ফেলাইছি। বুঝতে পারছি কে কেমন। জানিস জুলেখা, এই স্যার অফিসে নতুন আসছেন। আমি শুরু থেকে স্যারের ডিউটি করতেছি। আমি কিন্তু এখন পর্যন্ত স্যারের রকম সকম বুঝা সারতে পারি নাই। তবে আজ এক মজার ঘটনা ঘটছে। স্যার আজ অফিসে ছুটির পর আমারে নিয়ে কোথায় গেছিলে জানিস? তুমি তো আজকে ম্যাডাম রে নিয়ে তার ডিউটি করতে গেছিলা, তা স্যারে আবার তোমার লয়ে কই গেছিল? ম্যাডামের ডিউটির তো কুল কিনারা নাই। দুপুরে ম্যাডাম রে লেডিস ক্লাবে পৌঁছানোর পর ম্যাডাম বললেন তুমি এবার অফিসের ডিউটি করতে পারো। তাই ছুটির পর সাহেবরে অফিস থেকে আনতে গেছিলাম। কিন্তু অফিস থেকে বাহির হইয়া সাহেব কইলেন মজনু গাড়ি ঘোরাও। আমি কইলাম কই যাবেন স্যার? স্যার কইলেন নিউ মার্কেট চলো। ক কি মজনু ভাই, সাহেব তোমারে নিয়ে নিউ মার্কেট গেল? আরে সেই কথাই তো কই। আমি সেই শুরু থেকে স্যারের গাড়ি চালাইতেছি। স্যার কোনো দিন নিউ মার্কেট যান নাই, কিন্তু আজ হঠাৎ নিউ মার্কেট গেলেন। আর কোথায় গেলেন জানিস? কই গেল? মাছের বাজারে। হ্যাঁ, কি কও, সাহেব গেলেন মাছের বাজারে? তবে আর কই কি, স্যার নিজে মাছের বাজারে গিয়া পছন্দ কইরা 1 জোড়া ইলিশ মাছ কিনলেন। তারপর গাড়িতে বসে বললেন স্যারের নাকি সর্ষে ইলিশ খাওয়ার ইচ্ছা হয়েছে। সাহেব সর্ষে ইলিশ খাইবো ভালো কথা, কিন্তু কই আমি তো কোনো জোড়া ইলিশ দেখলাম না। আমার মনে হয় স্যার ওই জোড়া ইলিশ মাছ ম্যাডাম রে দেখাইতে নিয়ে গেছে। ম্যাডাম মনে হয় নিজের হাতে সর্ষে ইলিশ রাঁধবেন। কও কি মজনু ভাই, এই রান্নাঘরে আইসা ম্যাডামে নিজের হাতে সর্ষে ইলিশ মাছ রান্না করবেন? আমার তো বিশ্বাসই হয় না। আসবো স্যার? কে ও? কুদ্দুস মিয়া, আসো ভিতরে আসো। স্যার আজ তো হেড অফিসে আপনার মিটিং আছিল, মিটিংয়ে যান নাই স্যার? আপনার শরীরটা কি খারাপ? না, শরীর আমার ভালোই আছে কুদ্দুস মিয়া। মিটিংটা শেষ মুহূর্তে ক্যান্সেল হওয়ায় অফিস থেকে আর বের হইনি। আসলে মনটা আমার কদিন থেকে ভালো নেই, তাই কাজকর্ম ঠিকমতো করতে পারছি না। বাসায় যাবেন না স্যার? অনেক রাত হইছে। ও হ্যাঁ, কখন যে অফিস টাইম শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তুমিও তো বাসায় যাওনি কুদ্দুস মিয়া? আমি কেমনে বাসায় যাই স্যার? আপনি অফিসে থাকলে
আমি কি আপনার এইভাবে একলা রেখা বাসায় চলে যেতে পারি? স্যার, ড্রাইভার মজনুরে কি গাড়ি বাইর করতে বলবো? না, মজনুকে ডাকার কোনো দরকার নেই। তুমি বরং আজ মজনুকে ছুটি দিয়ে দাও, ও চলে যাক। কি বলেন স্যার? ড্রাইভার মজনু চলে গেলে আপনি বাসায় যাবেন কেমনে? আপনার তো বাসায় যাইতে হইব। হ্যাঁ, বাসায় যেতে হবে, কিন্তু আমার আজ গাড়ি লাগবে না, আমি এমনিই যেতে পারবো। আসলে কি হয়েছে জানো, রোজ অফিসের গাড়িতে বাসায় যেতে যেতে হাঁটার অভ্যাসটা প্রায় ভুলেই গেছি। কত কিছুই তো আমরা ভুলে গেছি স্যার। হ্যাঁ। গ্রাম থেকে যখন এই শহরে আসলাম, তখন এই গ্রাম রে ভুললাম। তারপর চাকরি করতে গিয়া আগের অভ্যাস ভুইলা 9টা 5টা নিয়মে একেবারে বান্দা পইরা গেলাম। ঠিকই বলেছে কুদ্দুস মিয়া, আমরা এখন এমন একটা নিয়মের গণ্ডিতে বাধা পড়ে গেছি যেখান থেকে আমাদের বের হওয়ার কোনো উপায় নেই। আচ্ছা কুদ্দুস মিয়া, স্যার, আমরা তো একদিন সবাই গ্রামের ওই জলকাদার ভেতর থেকেই এই শহরে উঠে এসেছি। তারপরে এমন কি হলো যে রাতারাতি আমরা আমাদের জীবনের সব নিয়ম রীতি সব ভুলে গেলাম? আচ্ছা, আমরা কি সত্যি খুব আধুনিক হয়ে গেছি? আমরা কতটা আধুনিক হইছি জানি না স্যার। তো আধুনিকতার নামে আমরা আমাগো নিজেগো ইতিহাস ভুইলা যাইতে বসছি। কুদ্দুস মিয়া, তোমাকে দেখে আমার কিন্তু বেশ সুখী মানুষ বলেই মনে হয়। মনে হয় তোমার ঘর সংসার নিয়েও কোনো ঝামেলা নেই, পরিবার পরিজন নিয়ে বেশ সুখী আছো, তাই না? কথাটা মন্দ কর নাই স্যার, তবে আমি খুব অল্পে খুশি মানুষ। হ্যাঁ। নিজের যা আছে তাই নিয়েই খুশি থাকি স্যার। বাহ বাহ, চমৎকার। আর স্যার, হ্যাঁ। ঘর সংসারের কথা কইলেন না? না, সংসারেও আমার কোনো ঝামেলা নাই। একটা মাত্র কন্যা সন্তান আমার। হুম। ওর পড়াশোনার টাকা পয়সা খরচ করবার কোনো ক্ষমতাই আমার নাই, তাই কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। অথচ আমাকে দেখো, সারা দিন নানান চিন্তা ভাবনা, ঘরে বাইরে কোথাও যেন আমার শান্তি নেই। স্যার, আম্মা, তুমি আজও সেলাই মেশিন নিয়ে বসছো? তোমার না কইছি সারাদিন সংসারের কাজকর্মের পর সেলাইয়ের কাজ করার কোনো দরকার নাই। না করলে চলবে কেমনে রে মা? তোর আব্বারে দেখিস না, সারাদিন অফিসে কাজ করার পর আবার ওভার টাইমে ডিউটি করতে যায়, কত রাইতে বাসায় ফেরে তুই দেখছোস? আচ্ছা আম্মা, তোমরা এত কাজ কেন করো? দিন রাত এত কাজ করে লাভ কি? মারে, লাভ লোকসান কোনো কিছু বুঝি না, তবে তোরে যে অনেক বড় হইতে হইব এটাই আমাগো স্বপ্ন। আমাদের মতো সাধারণ মানুষের জীবনে হয়তো এই স্বপ্নটুকুই লাভ। এই স্বপ্নের জন্যই হয়তো কাজ করি। আমি বুঝতে পারি আম্মা, আমার জন্য তোমাদের অনেক চিন্তা। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাপ মায়ের চিন্তা থাকেই রে মা, তবে তুই যেদিন সত্যি পড়াশোনা শিক্ষা অনেক বড় হবি সেই দিন আমাদের আর কোনো ভাবনা চিন্তা থাকবো না। আম্মা, তোমাদের চিন্তা ভাবনা কোনো দিন শেষ হবে না। তার মানে কি বলিস তুই? যখন অনেক ছোট ছিলাম তখন আমার জন্য তোমরা চিন্তা করছো কবে বড় হব, স্কুলে ভর্তি হওয়ার পরে ভাবছো কবে স্কুলের পড়া শেষ হবে, তারপর স্কুল থেকে যখন কলেজে ভর্তি হয়েছি তখনও ভাবো এরপর কি হবে। হ্যাঁ হ্যাঁ, ভাবি তো। কলেজের পর তুই আরও পড়াশোনা করবি, তারপর ধর হয়তো ভালো কোনো একটা চাকরিও পাবি। তখনও কি তুমি আর আব্বা আমার জন্য চিন্তা করবা? মেয়ের কথা শোনো, চাকরি করাই কি শেষ কথা নাকি? এরপর ধর তোর ঘর সংসারের জন্য, এটার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে না? শিউলি, ও মা শিউলি, ওই দেখ তোর আব্বা আসছে। আসি আব্বা। আমি দরজা খুলে দিই। যা, পাগল মাইয়া। আম্মা, আব্বার কাণ্ড দেখছো? এই দেখো, আব্বা আজও কি পাগলামি করছে। কেন, কি হইছে? না তেমন কিছু হয় নাই। আজ রাস্তার মোড়ে কালুর দোকানে দেখলাম গরম গরম জিলাপি বাজতাছে। ভাবলাম শিউলি যখন জিলাপি পছন্দ করে তখন কয়টা জিলাপি নিয়া
বাসায় ফিরি মন্দ হয় না। আব্বা, জিলাপি কি শুধু আমি একলাই পছন্দ করি, আর কেউ পছন্দ করে না? পছন্দের জিনিস পছন্দ করবে না কেন, অনেকেই পছন্দ করে। কেন গো, তুমি জিলাপি পছন্দ করো না? আমি হুম ও হ্যাঁ, আমিও পছন্দ করি। জানো শিউলির মা, গ্রামে এই ছোটবেলার দিনগুলার কথা খুব মনে পড়ে। গ্রামের মাঠে মেলার ভেতর গরম গরম জিলাপি ভাজার সেই গন্ধটা মনে হয় আজও ভুলবার পারি নাই। আব্বা, আমি তো অনেকবার গ্রামে গেছি, কিন্তু কখনো গ্রামের মাঠের মেলা দেখি নাই। এইবার পরীক্ষার পর আমরা সবাই মিলে গ্রামে বেড়াতে যাব কিন্তু। আর মেলায় বেড়াতে বেড়াতে মেলার মাঠে গরম গরম জিলাপি ভাজা দেখব। কিন্তু মা রে, আমার যে শুধু দেখায় মন ভরবে না রে মা। যাতে মন ভরে সেই ব্যবস্থাও হবে আব্বা। ও
জুলেখা, আগেও কইছি এখনো কই, তোর হাতের এই 1 কাপ চা না খাইলে মনে হয় সারাদিন কিছুই খাইনি। তাই তো তোর হাতের 1 কাপ চা খাইতে রোজ রোজ ছুটে আসি। আচ্ছা, তা না হয় বুঝলাম। তা তুমি যে আজ তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় ফিরলা, সাহেব যে আইলো না? এই সারাস মফিজ সাহেবের সাথে অফিস থেকে বাইর হইছেন, বলছেন মফিজ সাহেবের গাড়িতেই বাসায় ফিরবেন। তবে আমার কিন্তু মফিজ সাহেবরে খুব একটা ভালো মানুষ মনে হয় না। তার কথাবার্তার ধরনটা যেন কেমন। মফিজ সাহেবটা কে ডাউনি? তোমাগো অফিসের মানুষ মজনু ভাই? আরে না, তবে শুনছি একসময় উনি আমাদের অফিসে নাকি চাকরি করছেন, দুর্নীতির দায়ে তার চাকরি গেছে। ও আল্লাহ, তাহলে তো মানুষটা বড়ই অসৎ। অমন অসৎ মানুষের লগে সাহেবের অত মেলামেশা কি ভালো? ভালো মন্দর আমরা কি বুঝি? এইসব বড় মানুষের কাজ কারবার আমাদের অত বোঝার দরকার নাই। কত তো ঠিকই কইছো মজনু ভাই। আমরা হইলাম গিয়া আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়া আমাগো লাভ কি? কোনো লাভ নাই, আবার কোনো লোকসানও নাই। রান্নাঘরে আমার এখন অনেক কাজ। মজনু ভাই, এইবার তুমি যাও। তুমি তো আবার ম্যাডাম রে আনতে যাইবা। হ, লেডিস ক্লাব থেকে ম্যাডাম রে আনতে যাইতে হইব। আম্মা, আজ রাতেও তুমি সেলাইয়ের কাজ নিয়ে বসছো? একদিনও কি তোমার কাজের ছুটি হয় না? ছুটি নিয়ে কাজ না করলে চলবে কেমনে? কইছি তো, তুই পড়াশোনা শেষ কইরা যখন চাকরি করবি তখনই আমার কাজের ছুটি হবে। আম্মা, বল। কাল আমার পরীক্ষার রেজাল্ট বের হবে, জানো তো? আল্লাহর কাছে আমি মানত করছি, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। এই দিনটার জন্য আমি আর তোর আব্বা অনেক আশা নিয়ে বসে আছি। জানো আম্মা, এই পরীক্ষায় যদি আমি ভালো করতে পারি তাহলে কোনো ভালো একটা জায়গায় পড়াশোনা করার সুযোগ পাবো। আমি জানি তুই পারবি, তুই পারবি। আমি মন থেকে তোরে দোয়া করি মা। জানি তোর পড়াশোনার জন্য আমরা তোরে দোয়া ছাড়া আর কিছুই দিতে পারি নাই। তোমাদের এই দোয়া আমার জীবনের জন্য সবচেয়ে বড় সম্পদ আম্মা। টাকা দিয়ে হয়তো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু মানুষের খাস দিলের দোয়া পাওয়া যায় না। তোর বাপে দেখ আজও দেরি করতেছে। আচ্ছা, অফিসে কি আজকাল রোজ রোজ ওভারটাইম ডিউটি হয় নাকি? আব্বার অফিসে রোজ রোজ ওভারটাইম ডিউটি হয় কিনা আমি জানি না, তবে আব্বা বলছে আজ নাকি অফিস থেকে ফিরতে দেরি হবে। কি বলিস? ব্যাপার কি আব্বা, আজ তোমার অফিস নাই? অফিস থাকবে না কেন? অফিস আছে, আমারে অফিসে যেতে হবে। কিন্তু রোজ যেভাবে সকাল সকাল অফিসে যাবার জন্য তুমি ব্যস্ত থাকো, আজ দেখি তোমার কোনো ব্যস্ততা নাই। কি হয়েছে আব্বা? তোমার শরীর ভালো আছে তো? শরীর আমার ভালোই আছে রে মা, তোর মনটা ভারী উচাটন। আজ তোর পরীক্ষার ফল বাইর হইব, তোর পরীক্ষার ফল জানবো, তারপরে আমি অফিসে যাব। আচ্ছা, অফিসে যাইতে দেরি হইলে আবার তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে অসুবিধা হবে কেন? আমি কাল আমার স্যারেরে জানাইছি, বলছি অফিসে যেতে আমার দেরি হবে। অবশ্য স্যার আমারে ছুটি দিতে চাইছিলেন, কিন্তু আমি বলছি ছুটির দরকার হবে না। কখনো তুমি অফিসে যাইতে দেরি করো না, অফিস কোনোদিন কামাইও করো না, তাই একদিন ছুটি নিলে তোমার কি খুব অসুবিধা হয়ে যাইত? সে তুমি বুঝবা না, অফিসে অনেক কাজের চাপ। দেরি হইলেও আমার অফিসে না গিয়া কোনো উপায় নাই, যাইতেই হবে। স্যার, আজিজ, কুদ্দুসকে জরুরি ফাইলগুলো নিয়ে তাড়াতাড়ি আসতে বলো।
দুপুরের পর আমার আবার হেড অফিসে মিটিং আছে। কুদ্দুস সাহেব তো এখনো অফিসে আসেন নাই স্যার। কুদ্দুস মিয়া এখনো অফিসে আসেনি মানে? না, না না না, কুদ্দুস মিয়া তো কখনো লেট করে না। হঠাৎ কুদ্দুস মিয়ার আবার কি হলো? কুদ্দুস সাহেবের নাকি আজ আসতে দেরি হবে স্যার, বলে গেছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, কুদ্দুস মিয়া তো কাল বলেই গেছে যে তার আসতে দেরি হবে। কুদ্দুস সাহেব আজ দেরি করলেও অফিসের জরুরি ফাইলগুলো কিন্তু উনি আপনার টেবিলে রেখে গেছেন। হ্যাঁ তাই তো, আমি তো খেয়ালই করিনি। কুদ্দুস মিয়ার কখনো কোনো কাজে ভুল হয় না। ঠিক আছে আজিজ, তুমি এখন যেতে পারো। তবে যাবার আগে টেলিভিশনের নিউজ চ্যানেলটা অন করে রিমোটটা আমাকে দিয়ে যেও। জি। এ উচ্ছ্বাস উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে জীবনের আহ্বানে এগিয়ে যাওয়ার। প্রকাশ করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এই পরীক্ষায় পাশ করেছে মোট 13,06,718 জন। এবার শিক্ষা বোর্ডে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, অথচ এখনো আমি বাসা থেকে কোনো খবর পেলাম না। কেন? ফোন করতে হবে। পরীক্ষার্থী সবচেয়ে এগিয়ে ফোন করতে হবে। শতকরা হার 98.11%, আর জিপিএ 5-এ সবচেয়ে এগিয়ে থাকা বোর্ড। হ্যাঁ বলো, কি বলবে? কি বলবে মানে? আজ একযোগে সারা দেশের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তোমার ছেলের রেজাল্ট কি? তোমার ছেলে সেই কখন থেকে ইন্টারনেট সার্চ করছে, কিন্তু এখনো নাকি ওর রেজাল্টই খুঁজে পাচ্ছে না। আর পাবেও না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ কি কুদ্দুস মিয়া, তুমি এসে পড়েছ? তোমার হাতে ও কিসের প্যাকেট? মিষ্টির প্যাকেট স্যার। মিষ্টি? মিষ্টি কিসের কুদ্দুস মিয়া? স্যার, আপনাদের দোয়ায় আমার কন্যা এবার আল্লাহ দিলে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। তাই এই সামান্য। সামান্য বলছো কেন কুদ্দুস মিয়া? এই যে অসামান্য। দাও দাও দাও, আমি তোমার মিষ্টি খাবো। জি স্যার। আরে তুমি অশেষ করেছো এমনি লীলা তব। এতক্ষণ শ্যামল দত্ত রচিত ভুল নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকায় ছিলেন আজিজ, জামিলুর রহমান শাখা, জিনাত, তানিয়া মাহমুদ, আব্দুল কুদ্দুস, কৃষ্ণেন্দু সাহা, মরিয়ম, পাপিয়া সুলতানা, মজনু মোহাম্মদ আলতাফ হোসেন, শিউলি বনহি ব্যাপারী, জুলেখা রিনা রহমান, শওকত এস এম সরওয়ার হোসেন ও মফিজুল মীর আশফাক হোসেন। শব্দগ্রহণে মোহাম্মদ লিয়াকত হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান। তুমি অশেষ করেছো।